30 অক্টোবর সুকুমার রায়ের জন্মদিন। সুকুমার রায়ের নাম শোনোনি বা সুকুমার রায়ের কোনো লেখা পড়োনি এরকম তো কেউ নেই তোমরা। সুকুমার রায়ের একটা নাটক লক্ষণের শক্তিশীল তোমাদের শোনানোর জন্য আজ একজনের সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে। আগে শারদোৎসব নাটক আমরা একসঙ্গে পড়েছিলাম। পার্থ চক্রবর্তী পাঠভবনে আমার সহকর্মী ছিলেন দীর্ঘদিন। আর কত নাটক যে ভালোবেসে করাতেন। হযবরল, লক্ষণের শক্তিশীল, ক্ষীরের পুতুল, চম্পাবতী, সে একদম কত কত লাল কালো। তো পার্থদাকে বললাম তোমাদের একটুখানি এই সুকুমার রায়ের জন্মদিন উপলক্ষে লক্ষণের শক্তিশীলটা, আর পার্থদা তো ভীষণ ভালোবেসে খুশি হয়ে রাজি হলেন, কারণ ছোটরা খুশি হলেই তো আমরা সকলেই খুশি। শোনো মন দিয়ে তোমরা, কেমন? লক্ষণের শক্তিশীল, সুকুমার রায়ের লেখা লক্ষণের শক্তিশীল নাটক আজ আমি তোমাদের জানার জন্য, তোমাদের শোনার জন্য পড়ব। সবটা যে ডায়লগ অনুযায়ী যেরকম ভাবে সুকুমার রায় লিখেছেন সেরকম অনুযায়ী পড়বো এরকম নাই হতে পারে, কিন্তু তোমাদের গল্পটা যাতে বুঝতে অসুবিধা না হয় সেরকম করে তোমাদের একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করব। এই যে লক্ষণের শক্তিশীল নাটকটা, এটার মধ্যে কিন্তু ডায়লগ যেমন আছে তেমনি তার সঙ্গে সঙ্গে কিছু গানও আছে। হ্যাঁ, তো সেইটা হচ্ছে এই ধরন, এই নাটকটার ধরনের। আর গল্পটা তো তোমরা নিশ্চয়ই জানো যে যখন রাম সীতাকে উদ্ধার করতে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন তখন ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং সেইখানে লক্ষণের বুকে শক্তিশীল বিঁধেছিল এবং লক্ষণ অজ্ঞান হয়ে গেছিলেন। পরে হনুমান বিশল্যকরণী পাতা নিয়ে এসে লক্ষণকে বাঁচিয়েছিলেন। এইটা যদি মূল গল্পটা হয়, সুকুমার রায় তোমাদের মতো করে সেটাকে একটু সাজিয়েছেন। আমি সেটা তোমাদের জন্য পড়ছি। প্রথম যে দৃশ্যটা, অর্থাৎ নাটকের যে শুরুটা, সেইখানে সবাই বসে আছেন, রামের সঙ্গে বসে আছেন, রাম মাঝখানে বসে আছেন, সভাসদ যারা যারা রয়েছে, জাম্বুবান রয়েছে, বিভীষণ রয়েছে, লক্ষণ রয়েছে, দূত রয়েছে, সুগ্রীব রয়েছে, হনুমান রয়েছে, মানে সবাই রামকে ঘিরে বসে রয়েছে। তখন রাম বলছেন, কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি, রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাতচ মমারচ। তখন জাম্বুবান বলছে, তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। রাজ স্বপ্ন মিথ্যে হয় না, হয় না, হয় না, হবে না, হতে পারে না। রাম বলছে, আমি হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়া। হনুমান এসে বললে কি, ফেলবার দরকার হলো না, সে একেবারে মরে গেছে। সকলে তখন বলছে, যারা সবার সাথে ছিল, বাহ বাহ, একদম মরে গেছে, ব্যাস আর চাই কি, সব ফুর্তি করো। এইরকম সময়ে একজন হঠাৎ দেখতে পেয়েছে, ওই দেখ রাবণের রথ দেখা যাচ্ছে, দেখেছিস? ওইটা রাবণ, ওই যে লাঠি কাঁধে। তখন সকলে ভয় পেয়ে বলছে, সে কি, রাবণ বেটা তবে মরেনি? বেটা জানতো খুব কড়া। জাম্বুবান বলছে, ওই হনুমান বেটাই তো সব মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলে সব চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। এইরকম সময়ে একজন দূত হন্তদন্ত হয়ে এসেছে। কি হে, কি খবর? আগে আমি এইমাত্র আসছি। ব্যাস, মস্ত খবর দিয়েছো আর কি। এইমাত্র আসছো, টোপ ফেলতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। দূত তখন বলছে, আগে আমি একটু ছান টান করেই পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে 4টি ভাত খেয়েই অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছে। কুষ্মাণ্ড মানে কুমড়ো। হ্যাঁ, কিন্তু হলো কি জানেন, আমার কুমড়োটা পচে যাচ্ছিল কিনা। বাজে বকিস নে, কাজের কথা বল। হ্যাঁ, খেয়ে উঠেই 2-3 ঘন্টা চিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাক ঢোল বাজছে, মার বেটাকে, বেটার কান কেটে দে। আচ্ছা, তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পর্যায় পরম্পরা বলবি কি না? তখন দূত বলছে, আসিছে রাবণ বাজে ঢক্ক ঢোল, মহাধূম ধাম মহাহট্ট গোল, তত কিম
তত কিম তত কিম, তারপরে কি? হ্যাঁ, শঙ্খ হুলাহুলি সানাই নিঃসন, করতালো ঝঙ্কার অস্ত্রের ঝনন, তত কিম তত কিম তত কিম। লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে, তত কিম তত কিম তত কিম। বীরদর্পে সবে করে কোলাহল, মহা আস্ফালনে কাঁপে ধরাতল, তত কিম তত কিম তত কিম। তাহাদের রুদ্র দাপটের চোটে ভয়ে প্রাণ উড়ে পিলে চমকে ওঠে, তত কিম তত কিম তত কিম। আজি দুর্দিনেতে নাহি কার রক্ষা, দলে বলে সবে পাবে আজি অক্কা। চুপ রও বেয়াদব, মুখ সামলে কথা বল। রাম বলছে, আহা তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? দূত বলছে, আগে তা প্রায় 5 ঘন্টা, মাথা টাথা চুলকে বলছে তা প্রায় 5 ঘন্টা রাস্তা হবে। হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টা না 25 ঘন্টা? তা একটু দ্রুত হাঁটলে 1.25 ঘন্টাও হতে পারে। জাম্বুবান তখন খুব রেগে গেছে, বলছে তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে আসছিলে? রাম বলছে, আচ্ছা কোন দিক থেকে আসছিল বলতো? তা তো জিজ্ঞাসা করিনি। তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে তাড়াতাড়ি, আগে আস্তে, আগে সেটা ঠিক ঠাউর করে দেখিনি। বেটা এটা কোথাকার অপদার্থ রে, এটাকে তাড়িয়ে দে। সবাই খুব রেগে গেছে। এইবারে কি হয়েছে, একজন দূতকে ধাক্কা দিয়ে বের করতে যাচ্ছে, তখন সুগ্রীব বলছে, ওরে কে আছিস, আমার গদাটা নিয়ে আয় তো। সবাই বলছে, গদা কেন, গদা কেন? সুগ্রীব বলছে, কেন? রাবণকে ঠ্যাঙাবো। হনুমান তখন ছুটে এসছে বাইরে থেকে, এসে বলছে রাবণ বোধহয় আসছে। সকলে মিলে খুব, তার আগে তো দূতের কাছে সবাই খবর পেয়েছে, যা যা এতক্ষণে একটা বাসি সংবাদ নিয়ে এসেছে। সুগ্রীব বলছে, চলো লক্ষণ আমরা যুদ্ধ করি গিয়ে। এই পর্যন্ত হয়ে সভার কাজ শেষ হয়েছে, ঠিক আছে? এইবারে দ্বিতীয় দৃশ্যে যেখানে রাবণের সঙ্গে সুগ্রীব গেছে যুদ্ধ করবে বলে, সেইখানে ফাঁকা মাঠ, সেইখানে সুগ্রীব ভয়ে ভয়ে এসছে। সুগ্রীবের কিন্তু মনের মধ্যে ভয় আছে। সে বলছে, একা একা ঘুরে বেড়াচ্ছে, আর পিছনে জাম্বুবান বিভীষণ দাঁড়িয়ে আছে। সুগ্রীবের পিছনে বিভীষণ দাঁড়িয়ে আছে। সুগ্রীব বলছে, কেউ নেই তো? আর বিভীষণ দূর থেকে দেখো দেখো হাঁটছে, দেখো বাঁদুরে বুদ্ধি কিনা। আসলে বিভীষণ তো বাঁদর নয়, বিভীষণ তো রাবণের ভাই, রাক্ষস। আর সুগ্রীব হচ্ছে বাঁদর, হনুমান, সেই জন্য ওকে খুব হেয় করে বলছে, দেখো হাঁটছে, দেখো বাঁদুরে বুদ্ধি কিনা। যুদ্ধ করতে এসেছিস, অমন করে হাঁটলে লোকে যে বাঙাল বলবে, এমনি করে হাঁট বলে হন্তদন্ত হয়ে সুগ্রীব হেঁটে দেখিয়েছে, বিভীষণ হেঁটে দেখিয়েছে। সুগ্রীব বলছে, আরে রেখে দাও তোমার ভরম, আমাদের দেশে ওরকম হাড়গিলের মতো করে কেউ হাঁটে না, তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো। সুগ্রীব রেগে গেছে, হ্যাঁ মানুষ বললে কেন হয়, খামোকা গালি দিচ্ছ কেন? হনুমানকে যদি মানুষ বলো তাহলে তো গালিই বলবে সবাই। এমন সময় জাম্বুবান ভিতর থেকে অনেক দূর থেকে বলছে, ওরে তোরা পালিয়ে আয়, রাবণ আসছে। তখন দুজনেই বলছে, কি রাবণ আসছে? যদি রাবণের খুশি লাগে গায়ে, তবে তুই মরে যাবি। ওরে পালিয়ে যা রে, পালিয়ে যা, তা না হলে মরে যাবি। লগুড়ের গুঁতো খেয়ে হঠাৎ একদিন মরে যাবি। এই সময়ে বিভীষণটা কেটে পড়ার ধান্দা করছে, হ্যাঁ বলছে, ওরে আমার মনে পড়েছে একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, আমি চট করে সেরে আসছি বলে সুগ্রীবকে কিছু না বলে ও চলে গেছে। সুগ্রীব এবার ভয় পেয়েছে, এই রে এবার কোথায় রাবণ আসবে, ঠিক আছে আজ একটা কিছু হয়ে যাবে এসপার ওসপার। রাবণ এসছে, বিরাট চেহারা, গদা নিয়ে ঢুকেছে। সুগ্রীব তখন ভয়ে ভয়ে বলছে, তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝাঁটা,
তোরে এখন রাখবে কেটা, এবার তোরে বাঁচায় কেডা বল। তোর মুখের দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত, তোর এখনই হবে প্রাণান্ত, আয় রে বেটা জমের বাড়ি চল। রাবণ বলছে, ওরে পাষণ্ড, তোর মুন্ড খণ্ড খণ্ড করিব, যত অস্থি হাড় হবে চুরমার, এমনিয়া ছাড় মারিব। বেটা গুলিখোর, বুদ্ধি নেই তোর, নেহাতি তুই চ্যাংড়া, আয় তবে আয় জ্যৈষ্ঠির ঘায়, করিব তোরে ল্যাংড়া। সুগ্রীব বলছে, ওরে বেটা রেখে দে তোর গলা বাজি, ওরে বেটা ছুঁচো পাজি, অন্তিম সময় আজি, ইষ্ট দেবে কর রে নমস্কার। তুই রে পাষণ্ড ঘোর, পাল্লায় পড়িলি মোর, উদ্ধার না দেখি তোর, মোর হাতে না পাবি নিস্তার। ওরে বেয়াদব, কহিলে যে সব ক্ষমাযোগ্য নহে কখনো, তার প্রতিশোধ পাবিরে নির্বোধ, পাঠাবো সমন সদন। বলে রাবণ সুগ্রীবকে এমন জোরে মাথায় লাঠি মেরেছে, সুগ্রীব বলছে, উড়িয়ে বাবাই কি লাঠি, গেল বুঝি মাথা ফাটি, নিরেট গদাই কি সর্বনেশে, কাজে নেই রে খোঁচাখুচি, ছেড়ে দে মাকে দে বাঁচি, সাধের প্রাণটি হারাবো কি শেষে। বলে সুগ্রীব তো ছুটে পালিয়েছে। রাবণ বলছে, ছি 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 ছি, এত গর্ব করে, এত আস্ফালন করে শেষটায় চম্পট দিলি, সেম সেম সেম। এইবারে এ তো সুগ্রীব তো পালিয়েছে, সুগ্রীব তো নিয়ে এসেছিল লক্ষণকে, এবার লক্ষণ ঢুকেছে। রাবণ বলছে লক্ষণকে, আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত, বুঝেছি এবার ওরে দুরাচার, ডেকেছে তোকে কৃতান্ত। আমি পালোয়ান ষাণ্ড সমান, তুই বেটা তার জানিস কি, কোথায় লাগে বা কুরো পাটকিন, কোথায় রোজের ফেরিস কি। এই যে অস্ত্র দেখিছ স্পষ্ট, শোভিছে আমার হস্তে, ইহারি প্রভাবে জমালয়ে যাবে বানর কুল সমস্তে। অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে শুনে মরি আমি হাসিয়া, আজ দেখাবো শক্তি রাখিব কীর্তি, দলে বলে সবে নাসিয়া। বলে লক্ষণের সঙ্গে খুব রাবণের যুদ্ধ হয়েছে, আর রাবণকে এমন জোরে শক্তিশালের বাড়ি মেরেছে যে লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার যেই লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে রাবণ গিয়ে না ওর পকেট থেকে কি কি জিনিস আছে, টাকা পয়সা কিছু আছে কিনা সেসব খুঁজছে। খুঁজে যেই নিতে গেছে, অমনি হনুমান কোথায় লুকিয়েছিল, সে তখন উঁকি মেরে বলছে, কি করছো, দেখে ফেলেছি দেখে ফেলেছি দেখে ফেলেছি। বলে তো রাবণ সব চলে গেছে, রাবণ পালিয়ে গেছে। এইবারে সব লোকজন যারা ছিল, হনুমান টনুমান, তারা সব লোকজন ডেকে নিয়ে এসছে, এসে দেখছে লক্ষণ তো পড়ে রয়েছে। তখন ওরা গান করছে, অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, জ্যৈষ্ঠির বাড়ি সুগ্রীবে মারি করলে যে তার মাথা গুঁড়ো, জ্যৈষ্ঠির বাড়ি সুগ্রীবে মারি করলে যে তার মাথা গুঁড়ো, অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, অতি মহাতেজা সুগ্রীব রাজা অঙ্গদেরই চাচা খুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, গদা ঘুরাইয়া দিল উড়াইয়া লক্ষণেরই ধরা চুরো, গদা ঘুরাইয়া দিল উড়াইয়া লক্ষণেরই ধরা চুরো, অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, লক্ষণে মেরে বানর দলেরে করলে বেটা তাড়াহুড়ো, লক্ষণে মেরে বানর দলেরে করলে বেটা তাড়াহুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, বুদ্ধি বিপুল যুদ্ধে নিপুণ কিন্তু বেটা বেজায় ভুঁড়ো, বুদ্ধি বিপুল যুদ্ধে নিপুণ কিন্তু বেটা বেজায় ভুঁড়ো, অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। বলে লক্ষণকে কাঁধে তুলে বানরের দল সব চলে গেছে। এইখানে দ্বিতীয় দৃশ্য শেষ হল। হ্যাঁ, এইবারে তৃতীয় দৃশ্য। তৃতীয় দৃশ্যে কি হচ্ছে না, লক্ষণ তো শক্তিশালে আহত হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তখন রাম বসে আছেন শিবিরের মধ্যে, উনি তো জানেন লক্ষণ যুদ্ধ করতে গেছে।
এইবারে লক্ষণ আর সুগ্রীবের মধ্যে তিনি বসে আছেন যখন, তখন বলছেন এই কিছুক্ষণ আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ টুদ্ধ হয়ে থাকবে। বিভীষণ বলছে তা হবে, হয়তো যুদ্ধ টুদ্ধ হচ্ছিল সে আবার। এমন সময়ে সুগ্রীব খোঁড়াতে খোঁড়াতে, ও তো সেই লাঠির বাড়ি খেয়েছে ইয়ের কাছ থেকে, রাবণের কাছ থেকে, খোঁড়াতে খোঁড়াতে ঢুকছে। বিভীষণ বলছে আরে ও পালোয়ানজি, আরে কি হলো, ষাট ষাট ষাট। সকলে মিলে খুব হাহা করে হেসেছে। রাম বলছে কি হে সুগ্রীব, তোমার যে দেখছি বৌভারম্ভে লঘুক্রিয়া হলো। বৌভারম্ভে লঘুক্রিয়া মানে খুব বড় করে বড় বড় কথা বলে খুব ছোট কাজকে ওইটা বলে। আগে বিভীষণ বলছে আগে বজ্র আটুনি ফসকা গেরো। রাম বলছেন যত তেজ কি তোমার মুখেই, হ্যাঁ মুখে নো মারিতম জগৎ। রাম বলছেন আমি বলি তুমি মস্ত যোদ্ধা। তখন জাম্বুবান ওখানে বসেছে। জাম্বুবান বলছে যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই তলোয়ার নেই, এক খামচা মারেঙ্গা, যেন খামচি করে যুদ্ধ করবে। খুব ওকে বাজে করে বলেছে, হ্যাঁ সুগ্রীবকে বলেছে। সুগ্রীব তখন বলছে আরে দেখ তোদের ঘ্যান ঘ্যানানি কিন্তু আমার ভালো লাগে না। তখন রাম বলছেন রাবণের কেন বলো এত বাড়াবাড়ি, পিঁপড়ের পাখা ওঠে মরিবার তরে, জোনাকি যেমতি হায় অগ্নিপানে ঋষি, সম্বরে খদ্দত লীলা। হ্যাঁ, এটার মানে হচ্ছে যে রাবণের কেন বাড়াবাড়ি বলো তো, যেমন পিঁপড়ের পাখা ওঠে মরবার জন্য, পিঁপড়ের পাখা ওঠে মরবার আগে পিঁপড়ের পাখা ওঠে, আর যেমন জোনাকি যেমন আলোর দিকে গিয়ে আগুনের দিকে গিয়ে লাফিয়ে পড়ে আর তার মারা যায়, সেই রকম ব্যাপার নাকি? তখন জাম্বু বলছেন ঠিক কথা বলেছেন, রাঘব বোয়াল যবে লবে অবসর বিশ্রামের তরে, তখনই তো মাথা তুলি চ্যাং পুঁটি যত করে মহা আস্ফালন। হ্যাঁ, যখন রাঘব বোয়াল যখন বড় বড় ইয়েরা যখন থেমে যায় বিশ্রাম নেয়, তখন এই ছোট ছোট চ্যাংপুটি যত ছোট ছোট যারা যোদ্ধা তারা খুব বড় বড় কথা বলে। রাম এবারে গোলমাল শুনতে পেয়েছেন, একটা খুব চারিপাশে গোলমাল হচ্ছে। এত গোলমাল কিসের হে? সুগ্রীব ভয় পেয়েছে, এই রাবণ আবার এদিকে আসছে না তো, রাবণ আসছে, আমার ছাতাটা কোথায় গেল রে, আমার ব্যাগটা। বিভীষণ তো খুব ভয় পেয়ে গেছে। জাম্বুবান বলছে হ্যাঁ রে তোর গায়ে জোর আছে, আমার কাঁধে নিতে পারবি বলে একদম বিভীষণের কোলে গিয়ে উঠেছে। এই সময় দূত ঢুকছে, শ্রীমান লক্ষণ আসছেন। রাম বলছেন অত হল্লা করে আসছে কেন, চেঁচাতে বারণ করো। দূত বলছেন আগে তিনি আসছেন ঠিক নয়, তবে হ্যাঁ একরকম আসছেনই বটে, মানে তাকে নিয়ে আসা হচ্ছে। জাম্বুবান খুব রেগে গেছে, বলছে লোকটার কান মলে তাড়িয়ে দিত, বেটা হেঁয়ালি পাকা বাড়ার জায়গা পায়নি। এইরকম সময়ে সবাই মিলে লক্ষণকে ধরাধরি করে স্টেজের উপর এনে রেখেছে। রাম বসে আছেন, রামের পায়ের কাছে এনে শুয়েছে। শুয়ে সবাই তখন ওই গল্পটা বলছে, ওই ঘটনাটা বর্ণনা করছে গানের মধ্যে দিয়ে। বললেন যাহা জাম্বুবান সাবাস গণৎকার হে, আনুপূর্বে ঘটলো যাহা শুনতে চমৎকার হে। বললেন যাহা জাম্বুবান, পড়লেন লক্ষণ শক্তিশালে যেন ঝড়ে কলা গাছে রে, খাবি খেতে লাগলেন যেন ডাঙায় বোয়াল মাছ রে। বললেন যাহা জাম্বুবান, অনেক কষ্টে রইল বেঁচে, আহা কপাল জোরে মইল না, স্বর্গ হইতে কিচ্ছু তবু পুষ্প বৃষ্টি হইল না। বললেন যাহা জাম্বুবান, ভাগ্যে মোরা সবাই সেথা ছিলাম উপস্থিত গো, তা নইলে তো ঘটতো আজি হিতে বিপরীত গো। বললেন যাহা জাম্বুবান। রাম তো এই ঘটনা শুনে লক্ষণ অজ্ঞান হয়ে গেছেন দেখে হায় 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 কি হলো কি হলো বলে লক্ষণের উপর অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইবারে সব তো ওখানে হায় 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 করছে সবাই, যে কি লক্ষণের একটা কি হলো, লক্ষণ এরকম আহত হয়ে গেলেন। জাম্বুবান তখন রেগে গেছে, এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? হনুমান বেটা কি করছিল? হনুমান তখন বলছে আমি বাতাসা খাচ্ছিলাম। হ্যাঁ বেটা বাতাসা খাবার তুমি আর জায়গা পাও না বলে সুগ্রীব হনুমানকে খুব বকে দিচ্ছেন। শোন রে ওরে হনুমান, হও রে বেটা সাবধান, আগে হতে স্পষ্ট বলে রাখি, তুই বেটা জানোয়ার, নিষ্কর্মার অবতার,
কাজে কর্মে দিস বড় ফাঁকি, কাজকর্ম ছেড়ে ছুড়ে ঘুমস খালি পড়ে পড়ে, অকাতরে নাকে দিয়ে তৈল। শোন রে আদেশ মোর, এই দণ্ডে আজি তোর 8 আনা জরিমানা হইল। মোটে 8 আনা? হনুমান হেসে দিয়েছে। তখন সুগ্রীব বলেছে, এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু শিক্ষা দিতে হবে। সবাই বলছে, হ্যাঁ ঠিক কথা ঠিক কথা ঠিক কথা। এইবারে বলেছে, তখন একটা সুন্দর গানের মতো ছন্দে সেইটা প্ল্যান হচ্ছে, কি করবে, রাবণকে কি করে মারবে। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। তার মাথায় ঢেলে ঘোল, তারে উল্টো গাধায় তোল, তার মাথায় ঢেলে ঘোল, তারে উল্টো গাধায় তোল। তার কানের কাছে পিটতে থাকো 14,000 ঢোল, তার কানের কাছে পিটতে থাকো 14,000 ঢোল। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। কাজ কি বেটার মেচে, তার চুলদারি গোপ চেঁচে, কাজ কি বেটার মেচে, তার চুলদারি গোপ চেঁচে। নস্যি ঢোকাও নাকে বেটা মরুক হেঁচে হেঁচে, নস্যি ঢোকাও নাকে বেটা মরুক হেঁচে হেঁচে। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। তার গালে দাও চুন কালি, তারে চিমটি কাটো খালি, তার গালে দাও চুন কালি, তারে চিমটি কাটো খালি। তারে 14 পুরুষ উড়িয়ে দাও পেড়ে গালা গালি, তারে 14 পুরুষ উড়িয়ে দাও পেড়ে গালা গালি। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। তারে নাকাল করো আরো যে যে রকম পারো, তারে নাকাল করো আরো যে যে রকম পারো। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। এই তো রাবণকে মারার প্ল্যান সব হলো। এই সময় রামচন্দ্র অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তিনি আবার উঠে বসলেন। তখন সবাই বলছে, এই যে রামচন্দ্র গাত্রোৎপাটন করেছেন। রামচন্দ্র বলছেন, তারপর তোরা ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? সকলে বলছে, ওই যা, ওষুধপত্রের তো কোনো ব্যবস্থা হলো না। রাম বলছেন, মন্ত্রী মশাই গেলেন কোথায়? বিভীষণ তখন বলছে, মন্ত্রী মশাই মানে জাম্বুবান, হ্যাঁ, মন্ত্রী মশাই একটু ঘুমোচ্ছেন, ব্যাস, তবে আর কি, কেল্লা ফতে। তখন সবাই মিলে ডাকছে, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আহা একটু উঠুন না। ঠেলা ঠেলি ধাক্কা দেখি করছে, আর মানে কিছুতেই বলছে না। তারপরে হঠাৎ জাম্বুবানের ঘুম ভেঙেছে। হ্যাঁ রে, তোরা আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি, বেটা বেল্লিক বেরসিক বেয়াক্কেলে বেয়াদব হাঁড়িমুখ ভূত। আহা রাগ করবেন না, রাগ করবেন না, কথাটা শুনুন। আজকে মন্ত্রী জাম্বুবানের বুদ্ধি কেন খুলছে না? সংকটকালে চটপট কেন বুদ্ধির কথা বলছে না? সর্বকর্মে অষ্টরম্ভা হরদম পরে নাক ডাকছে, উল্টে কিছু বলতে গেলে বিটকেল বিটকেল গাল পাড়ছে। মরছে লক্ষণ জানছে তবু দেখছে চেয়ে নিশ্চিন্তে, এমনি স্বভাব ছিল না তার থাকতাম যখন কিষ্কিন্দে। হাঙ্গাম দেখে হটলে পরে নিন্দুক লোকে বলবে কি, ভেবেই দেখো এমনি করলে রাজ্যের কার্য চলবে কি। মুখ্যু মোরা আক্কেল শূন্য, একেবারে বুদ্ধি নেই, সূক্ষ্ম যুক্তি বলতে কারো ঠাকুর দাদার সাধ্যি নেই। বলছি মোরা কিচ্ছু নেই কো চটবার কথা এর মধ্যে, উঠে একবার ব্যবস্থা দেও প্রণাম করি ঠ্যাং পদ্মে। বলে সবাই তো হুমড়ি খেয়ে জাম্বুবানের পায়ের কাছে পড়েছে। তখন রাম বলছে, বুঝলে হে জাম্বুবান, তুমি হচ্ছ কিনা প্রবীণ লোক, এ সম্বন্ধে তোমার নিশ্চয় অভিজ্ঞতা আছে। জাম্বুবান বলছে, আগে হ্যাঁ, তা আগে বললেই হতো, বেটারা খালি ধাক্কাই মারছে, মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই। আমি বলি, ডাকাত পড়লো বুঝি, তাই এবারে কিছু একটা ব্যবস্থা দিয়ে ফেলো, রাম বলেছে। তখন জাম্বুবান বলছে, আচ্ছা ঠিক আছে, আমি কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, হনুমান যাও তুমি গিয়ে চট করে ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, কাল ভোর না হতেই নিয়ে আসবো। না না, এত দেরি করলে হবে না, এক্ষুনি যা। আহা এত রাত্রিরে আবার কোথায় যাব, সাপে কাটবে না বাঘে ধরবে।
বেটা শখের প্রাণ গড়ের মাঠ। সুগ্রীব খুব রেগে গেছে হনুমানের উপর। জাম্ববান বলছে, না না, ওষুধগুলো এক্ষুনি দরকার, যা এক্ষুনি নিয়ে আয়। হনুমান বলছে, হোমিওপ্যাথি দাও না। জাম্ববান বলছে, যা বলছি শোন, এই যে গাছের কথা লিখলাম, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, এসব গাছের শিকড় আনতে হবে। আমি ডাক্তারখানা চিনি নে। হনুমান কিছুতেই রাত্রিবেলা আর পরিশ্রম করতে চাইছে না, যেতে চাইছে না। জাম্ববান বলে, মরণ আর কি, কলকাতা শহর পেয়েছিস যে বাস্কেট কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? কৈলাস ডাক্তার আবার কে? হনুমান মানে কিছুতেই আর, কৈলাস ডাক্তার আবার কে? তখন জাম্ববান কান বলে দিয়েছে, দেখি কানটা দেখি, ভারী সরেস বেটা, কৈলাস পাহাড় চিনিস নে? ও বাবা, সেই কৈলাস পাহাড়, এত রাত্রিরে আমি অত দূরে আর যেতে পারবো না। যাবি নাকি রে বেটা, যাবি নাকি? এক্ষুনি যা, পদে মেলা দেরি করিস নে। আমার কান কটকট করছে। হনুমান যে মানে একটার পর একটা বলে যাচ্ছে। রাম তখন বলছে, আরে যা রে যা, গোল করিস নে, নে নে বকশিস নে, বলে একটা কলা দিয়েছে হনুমান। হনুমান তো কলা খেতে ভালোবাসে। তখন হনুমান লাফিয়ে চলে গেছে। এইবারে জাম্বুবান বলছে, রাত্রির জন্য তাহলে সেনাপতি নির্বাচন করো, কারণ লক্ষণকে পাহারা দিতে হবে তো, একজন সেনাপতি যে সারা রাত জেগে পাহারা দেবে। রাম বলছেন, কেন রাত্রিরে কি যুদ্ধ হবে নাকি? জাম্বু বলছে, তা কেন, একটু খবরদারি করতে হবে না? তাছাড়া লক্ষণকে নিয়ে যমদূত গুলো ঝগড়া করতে পারে। সকলে বলছে, হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই, মন্ত্রী মশাই না হলে এত বুদ্ধি কার হয়? তখন সুগ্রীব বলছে, দাঁড়া, এইবারে বেটা বিভীষণকে ফাঁপড়ে ফেলবো। বলছে, আমার বচন শুন বিভীষণ, করহ গ্রহণ সেনাপতি পদ, সাজ সজ্জা কর, দিব্য অস্ত্র ধর, সমরে সম্বর, এ মহাবিপদ। তুমি বিপদে নির্ভীক, বীর্যে অলৌকিক, তোমারও অধিক কেবা আছে আর, জলেতে পাষাণ যায় গো ভাষান, মুশকিলে আসান প্রসাদে তোমার। তখন সবাই বলেছে, ঠিক কথা, ঠিক কথা, উত্তম কথা। তখন সুগ্রীব আবার বলছে, শুনো সর্বজনে আজিকে এক্ষণে, বীর বিভীষণে করো সেনাপতি, শ্রীরামের তরে সম্মুখ সমরে, যদি যায় মোরে কিবা তাহে ক্ষতি। সকলে বলেছে, না না, তা তো বটে, কিচ্ছু ক্ষতি নেই, কিচ্ছু ক্ষতি নেই, বলে তো বিভীষণকে তো সুগ্রীব এরকম বলেছে। জাম্বুবান বলেছে, বেশ, তাহলে তাই ঠিক হলো। দেখো, ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না, স্বয়ং জম এলেও নয়, আর দেখো ঘুমিও না, বলে তো বিভীষণকে সবাই দেখে তো চলে গেছে। এবার বিভীষণ ওই শিবির পাহারা দিচ্ছে, বুঝলেন? খুব ভীতু বিভীষণ, ভীষণ ভয় পেয়ে আছে। এমনিতেই তো রাবণের কাছ থেকে চলে এসছে বলে রাবণের কাছে, রাবণের একটা রাগ আছে ওর উপরে, তারপরে আবার এরকম সবাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, বিভীষণ ভীষণ ভয় পেয়েছে। দিয়ে বলছে, কি গেরো, আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি, বিধি মোর ভালে, হায় কি লিখিল, আজ রাত্রে কি বিপদ ঘটিল, দুর্মতি সুগ্রীব চিরশত্রু মোর, ফেলিল আমারে সংকটেতে ঘোর, জাম্ববান বেটা কুবুদ্ধির ঢেঁকি, তার চক্রে পরি নিস্তার না দেখি, আসে যদি কেহ রাত্রি দ্বীপ প্রহরে, ঠেকাবো কেমনে একাকী তাহারে, স্বর্গ হতে কহ দেবগণ মোরে, আজি এ সংকটে কি উপায় হবে, যমহস্তে আজি না দেখি নিস্তার,
সুযুক্তি তাহারো কহ সবিস্তার, শুনো দেবাসুর গন্ধর্ব কিন্নর, মানব দানব রাক্ষস বানর। শুনো সর্বজনে মোর মৃত্যু হলে, শোক সভা করো তোমরা সকলে। এবারে তো ভয় পেয়ে বিভীষণ তো শিবির পাহারা দিচ্ছে। শিবির পাহারা দিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন কিছুক্ষণ, কেউ তো আসছে না কোথাও। তো খানিকক্ষণ বাদে তিনি রাগ হচ্ছে, ওটা ভিতরে ভিতরে রাগ হচ্ছে। জাম্বুবান বলেছিলেন, দেখো যেন ঘুমিও না, এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারেন তাকে আমি 500 টাকা বকশিস দিতে পারবো না। তো খুব ভয় পেয়েছেন, ঘুম তো আসছেই না ওনার। বলে এখান ওখান কিছু দেখছেন, উঁকি মারছেন, কোথাও কোথাও কেউ নেই। তখন বলছেন, মনে মনেই বলছেন বিভীষণ, এতক্ষণ যখন কেউ আসেনি, তার চাই কি রাত কাবার হয়ে যেতে পারে, একটু ঘুমিয়ে নেওয়া যাক। এইদিকে তো কেউ আসবে বলে মনে হচ্ছে না। বলে সে একটা পাথরের উপর বসে ঘুমানোর চেষ্টা করছে, ঘুমিয়ে গেছে। ঠিক সেই সময়ে চুপি চুপি পা টিপে টিপে জাম্বুবান এসছে দেখতে, যে বিভীষণ ঠিক মতো পাহারা দিচ্ছে কিনা। যে বিভীষণের দিকে দেখাচ্ছেন, ঘুমোচ্ছে। দিয়ে বলছেন, দেখেছো, আধ ঘন্টারে যেতে না যেতে এই ঘোঁত ঘোঁত করে নাক ডাকতে আরম্ভ করেছে। বলে বিভীষণকে খোঁচা দিয়ে বলছে, এই বিভীষণ, বিভীষণ ওঠ। বিভীষণ ভেবেছে ওদের স্বপ্ন টপ্ন কিছু দেখছিলেন, ভেবেছেন মধ্যে কেউ ওকে মারতে এসেছে। কে কেড়ে 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 বলে ছুটে পালিয়ে গেল। ও জাম্বুবান। দিয়ে তখন কি করবে, ঘুমিয়ে পড়েছে, ধরা পড়ে গেছে। না, তুমি বুঝি ভাবছিলে আমি ঘুমিয়ে গেছি? আমি কিন্তু ঘুমোইনি, আমি মিটমিট করে চেয়ে দেখছিলাম। তখন জাম্বুবান বলছে, হ্যাঁ হ্যাঁ, আমাকে আর সমঝাতে হবে না, দিব্যি পড়ে পড়ে নাক ডাকাচ্ছিল আর সত্যি করে এখন ঘুমোয়নি। মিটমিট করে চেয়ে দেখলে চলবে না, ভালো করে পাহারা দিতে হবে। বলে জাম্বুবান চলে গেছে। বিভীষণের কাঁচা ঘুম ভেঙে গেছে, এমনিতে ভয় পেয়েছে। বলছেন, বেটা তো ভারী চোচ্চর, আমার ঘুম বানিয়ে দিলে। এই বলে আবার সে ভালো করে হাড়িমড়ি টাড়িমড়ি ভেঙে আবার সে ঘুমিয়ে পড়েছে। এইবারে দুজন যমদূত এসেছে লক্ষণকে নিয়ে যাবে বলে। দুজন যমদূত এসে ওখানে কাছাকাছি পৌঁছেছে, কিন্তু কোনখানে তো আছে বুঝতে পারছে না। বলছে, দুজনে মেরে আলোচনা করছে, হ্যাঁ রে বাড়িটা ঠিক চিনে এসেছিস তো? তো বলছে, হ্যাঁ রে হ্যাঁ, এতদিন ধরে কাজ করছি, একটা বাড়ি চিনতে পারবো না? আচ্ছা তোকে কি বলে দিয়েছিল বলতো? আমাকে বলে দিয়েছিল সেই ডান দিকের উঠোনওয়ালা বাড়িটায় যাবে। ডান দিক তো এটাই, আর উঠোনকে উঠোনও মিলে গেছে, তবে তো ঠিকই এসেছি। চল চল মরাটাকে খুঁজে দেখি। বলে যেতে গিয়ে বিভীষণের উপরে হোঁচট খেয়ে দুজনে পড়েছে, হুড়মুড় করে পড়েছে। বিভীষণ একদিকে ছুটেছে, ওরা আরেকদিকে সরেছে, দুজনেই ভয় পেয়েছে। ওরে এটা কি আছে রে? ওরে বাপ্পু, মানুষ আছে নাকি রে? মানুষ, জীবন্ত মানুষ। তারপরে দেখছে যে বিভীষণ তো কিছু বলছে না। কই রে, কিছু তো বলছে না, তাহলে মনে হয় কিছু বলবে না। বেশ অমায়িক চেহারা। ওকে জিজ্ঞেস করতো, আর তুই জিজ্ঞেস কর না, আর তুই জিজ্ঞেস কর না, আমি তোকে ধরে থাকবো। মশাই গো, মশাই শুনুন মশাই, একটু পথ ছেড়ে দেবেন মশাই, আমরা মশাই গরিব বেচারা মশাই। বিভীষণ তো নিজে তো ভয় পেয়েছিল, দিয়ে বলছে, মনে মনে ভাবছে, এ তো মজা মন্দ নয়। এরা দেখছি আমারই ভয়ে থরহরি কম্পমান। তখন প্রথম দূত বলছে, চল একটু পাশ কাটিয়ে চলে যায়। যেই পাশ কাটিয়ে চলে গেছে আর বিভীষণ অনেক লাঠি তুলে ধরেছে, তখন বলছে, না রে, ওরে চোখ রাঙাচ্ছে। দিয়ে ওরা দুজনে মিলে গান করছে, দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো, তোমার প্রাণে একটু কি দয়া মায়া নাই গো, তোমার তুল্য খাঁটি বন্ধু আর কাহারে পাই গো, তুমি ভরসা নাহি দিলে অন্য কোথা যাই গো, এ সময়ে তোমা ভিন্ন কে আছে সহায় গো, কার্যোদ্ধার না হলে তো না দেখি উপায় গো, পছেরে দাও মুক্ত কণ্ঠে তোমার গুণ গাই গো, দয়াবানে গুণবানে ভাগ্যবান মশাই গো। বিভীষণ বলছে, ভাগ বেটারা, নইলে একেবারে প্রহারে না ধনঞ্জয় করে দেবো। তখন দুজনে তো পালিয়ে যাচ্ছে। তখন প্রথম দূত ধরেছে, এই পালাচ্ছিস কোথা? খালি হাতে গেলে যমরাজা কাউকে আস্ত রাখবেন না। তাই তো এ ভারী মুশকিল হলো, কি করা যায়?
তখন প্রথম দূত বলেছে, চল বেটার সঙ্গে লড়াই করি গিয়ে। তখন যমরাজা ঢুকেছে অন্যদিক থেকে। হ্যাঁ, যমরাজা ঢুকে তখন প্রথমা দূত দ্বিতীয় দূত গিয়ে যমরাজার পায়ে পড়ে বলছে, দোহাই মহারাজ, দোহাই যমরাজা, আমাদের কিচ্ছু দোষ নেই, ওই এক বেটা আমাদের পথ ছাড়ছে না। বিভীষণ তখন হচ্ছে এই মাটি করেছে, এখন উপায়, আটকাতে গেলে যম মারবে আর না আটকালে রাম মারবে, এখন উভয় সংকট, যা থাকে কপালে, বেটাকে পথ ছাড়বো না। তবে বেটা আমায় চিনিস নে, আমি থাকতে তুই ডুববি। ভয় পাচ্ছে কিন্তু, প্রচন্ড ভয় পাচ্ছে, কিন্তু লাঠি নিয়ে নাচ করছে। হ্যাঁ, দ্বিতীয় দূত আর প্রথম দূত নিজেরা বলা বলি করে এবার লড়াই বাঁধবে, ভারী মজা দেখা যাবে, পালা পালা এইবেলা পালা, ওই যে দেখছো একটা অস্ত্র, ওটার ঘা খেলেই সদ্য কেষ্ট প্রাপ্তি হবে। বিভীষণ বলছে, তুই কে রে বেটা, মরতে এসেছিস? তখন যম বলছে, কাল রূপে মৃত্যু আমি, যম নাম ধরি, সর্বগ্রাসী সর্বভূক সকল সংহারী, সর্বকালে সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি, অন্তিমেতে দেখা দেই কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে, সংসারের মহাযাত্রা ফুরায় যেমন, শ্রান্ত জনে শান্তি দেই আমি সমন। এই সময় সেই যে হনুমান গিয়েছিল ওষুধ আনতে গন্ধমাদন পাহাড়ে, হনুমান এখন কি করেছে, বিশল্যকরণীয় সমস্ত খুঁজে না পেয়ে ও গোটা গন্ধমাদন পাহাড়টা তুলে এনেছে। তুলে এনে ও তো শিবিরের কাছে আসছিল, এসে ও তো মুখের সামনে এরকম পাহাড়টা ধরে আছে, ও তো দেখতে পাচ্ছে না, ও গিয়ে ঝপাস করে নামিয়ে দিয়েছে। আর যমরাজা যেখানে ছিল সেইখানে যম সেই পাহাড়ে চাপা পড়ে গেছে। ভেবে দেখো অবস্থাটা, যমকে একদম যম এসেছিল লক্ষণকে নিয়ে যেতে, আর যমকেই হনুমান পাহাড় চাপা দিয়ে আটকে দিয়েছে। হনুমান দেখতে পায়নি, কিন্তু বিভীষণ দেখতে পেয়েছে। এইবারে হনুমান তো জয় রামের জয় বলে এটা রেখেছে। প্রথম দূত আর দ্বিতীয় দূত বলছে, এই রে, ও কি রে, ওই যে চাপা পড়ে গেল যে, হ্যাঁ রে, আমার মাইনে কে দেবে? ওরে আমারও তো মাইনে পাওনা আছে রে, ও গো আমাদের কি হলো গো, গো আমরা ধনের প্রাণে মলুম গো। তখন হনুমানকে বলছে, ও গো পালোয়ান মশাই গো, কি সর্বনাশ করলেন গো, আমাদের কি হলো গো। তখন প্রথম দূত বলছে, ওরে জম বেটা যে দিল ফাঁকি। দ্বিতীয় দূত বলছে, মোদের 13 আনা মাইনে বাকি, আহা দেখ না বেটা হলো নাকি, ওর চুলে ধরে দে না ঝাঁকি, এই বিপদ কালে কারে ডাকি, হায় হায় জম বেটা যে দিল ফাঁকি। বলে হনুমান এক করেছে, ধরতে গলা ধরে দুটোকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এইবারে বিভীষণ তো বলেছে, খুব পাহারা দিয়ে ওর খুব ইয়ে হয়েছে, যা সবাইকে ডেকে নিয়ে আয়। হনুমান তো সবাইকে নিয়ে এসছে, সব শিবিরের মধ্যে নিয়ে এসছে। সবাই জিজ্ঞেস করছে, আরে ওটা কি, ওটা কি? বলছে, ওটা গন্ধমাদন পাহাড় আছে। তখন জাম্বুবান বলছে, বেটা তোকে আমি বিশল্যকরণী নিয়ে আসতে বললাম, আর তুই গন্ধমাদন পাহাড়টা নিয়ে আসছিস? হনুমান বলছে, আগে গাছ চিনি নে, আর এই নিচে যেটা আছে চাপা পড়ে ওইখানে যমরাজা আছে। সকলে বলছে, করেছিস কি বেটা, করেছিস কি? জাম্বুবান বলছে, থাক ওইরকমই থাক, আগে লক্ষণের কিছু একটা গতিক করি। করে তো ও বিশল্যকরণী টরণী দিয়ে লক্ষণের পাতা টাতা বেছে নিয়ে লক্ষণের নাকে যখন দিয়েছে, তখন লক্ষণ জেগে উঠেছে। তখন সবাই বলছে, কে আবাদ, কি দারুণ, কি সাফাই ওষুধ রে, হাজারো স্বদেশী ওষুধ তো, তাই বল স্বদেশী না হলে কি এমন হয়? এবারে যমকে ছেড়ে দাও, জাম্বুবান বলেছে। তখন হনুমান পাহাড়টা সরিয়ে দিয়েছে, আর যম উঠে বলছে, সে কি, আপনি তবে বেঁচে আছেন? লক্ষণকে দেখে বলেছে, আপনাকে তো নিতে এসেছিলাম, আপনি বেঁচে আছেন? লক্ষণ বলছে, তা নয় তো কি, তুমি কি জ্যান্ত মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? যম বলল, আগে চিত্রগুপ্ত বেটা আমায় ভুল বুঝিয়েছিল, আমি এক্ষুনি গিয়ে বেটার চাকরি খাচ্ছি। লক্ষণ বলল, হনুমান বেটা বুঝিয়ে ওকে চাপা দিয়েছিল, বেটার বুদ্ধি দেখো। তখন হনুমান বলছে, বেটা বুদ্ধি নাই থাকুক আর থাকুক, ওষুধটা এনে বাহাদুরি তো নিয়েছি। তখন বিভীষণ বলছে, সবাই তো নিয়ে নিচ্ছে, বাহাদুরি কে ইয়ে হবে, আমি পাহারা না দিলে ওষুধ কি হতো রে, ওষুধ আনতে তো জমের বাড়ি পৌঁছে যেত, আমারই বাহাদুরি। তখন সুগ্রীব বলছে, অর্থাৎ কিনা আমারই বাহাদুরি, আমি বললুম তবেই তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই যমদূতগুলো পালালো। জাম্বুবান বলল, আরে বেটা ওষুধের ব্যবস্থা করলো কে, তোদের বুদ্ধি কি সে সময় উড়ে গিয়েছিল নাকি? রাম বলল, হ্যাঁ সেটা ঠিক কথা, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞেস করলে তুমি এখনো তো পরে পরে নাক ডাকাতে। আর লক্ষণ বললেন, আমি যদি শক্তিশাল খেয়ে না পড়তাম তাহলে এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরাও তোমাদের বিদ্যে জাহির করতে পারতো না। যাক
এখন সব মিটে টিটে গেছে, জাম্বুরা বললেন সবাই সব মিটে গেছে, এখন সবাই সব শান্ত হয়ে নিজে নিজের বাড়ি চলে যাও, সবাই ঘুমানোর চেষ্টা করো, আমিও একটু ঘুমোই। হনুমান তখন বলছে এই আমাকে বকশিস দেবে বলেছিলে, বকশিস দাও। তখন বলছে রাম বললেন আচ্ছা আচ্ছা ওকে দুটো বাতাসা দিয়ে মধুর এনো সমাপয়াত করে দাও, অর্থাৎ সব ভালো যার শেষ ভালো করে সেইখানে এই যে নাটক সেই নাটক শেষ হলো। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। হ্যাঁ বেশ, তাহলে শুনলে সকলের পক্ষ থেকে পার্থদাকে অনেক ভালোবাসা আর নমস্কার জানিয়ে আজ শেষ করি। সকলে ভালো থেকো।